রায় তো দীর্ঘদিনের কংগ্রেসই করতেন, সফলতার মাধ্যম দিয়ে এটা করা সম্ভব। এবং এবারে এখানে পশ্চিমবঙ্গে কিছু দল চাচালেও তারা সেভাবে পাত্তা দেয় না। আমার মনে হয় না বিজেপি কোনোভাবেই তৃণমূলকে ছেড়ে দেবে। সুতরাং একটা কড়া বার্তা কিন্তু হাইকোর্ট দিয়েছে যে আইন যেটা আছে সেই অনুযায়ী তোমাকে দলত্যাগ করতে হবে। নিজের খেয়াল খুশি মতন স্বার্থের নিরিখে তুমি দলত্যাগ করতে পারো। ওনার তো উচিত ছিল, বিজেপি উনি ত্যাগ করেছেন, ঠিক আছে, এটা ওনার নিজস্ব সিদ্ধান্ত। মুকুল রায় দলত্যাগ করেছেন আমরা দেখেছি 21 সালের নির্বাচনের কিছু অল্পবৈধি পরে দলত্যাগ করেছেন, সঙ্গে হয়তো অনেকে গেছেন। কিন্তু এটা তো এই যে দলত্যাগ আইন অনুযায়ী দলত্যাগী তাকে স্বীকার করা, দলত্যাগী হিসেবে তাকে বিধানসভার যিনি অধ্যক্ষ আছেন তারই দায়িত্বের মধ্যে পড়ে যে ডিসকোয়ালিফিকেশন তাকে উনি করবেন। এবং যতক্ষণ না উনি সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোর্টের এখতিয়ারে আসে না। তার ফলে হয় কি, যে যারা স্পিকার হন তারা কিন্তু ফেলেই রেখে দেন, হ্যাঁ আজকে করছি কালকে করছি বলে ফেলে রেখে দেন। এবং আজকের একটা উনি করলো, তার সব জবাব পাওয়া গেল না, উনি আসেননি, এরকম করে ডিলে করতেই থাকেন। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আমরা একই জিনিস দেখেছি যে মুকুল রায় এবং অন্য যারা রয়েছেন আরও 3-4 জন যারা বিজেপির টিকিটে জিতেছিলেন, একজন বোধহয় সুমন কাঞ্জিলাল নামে আছেন, একজন তন্ময় ঘোষ নামে আছেন, আর একজন তাপসী মণ্ডল আছেন, এরা বিজেপির টিকিটের দিকে অন্য পার্টিতে চলে গিয়েছিলেন। এখন মুকুল রায়ের বিরুদ্ধে যে কেসটা হয়েছে, সরকার বলছেন, বিধানসভা স্পিকার বলছেন উনি বিজেপিতেই আছেন, বিজেপি বলছে না ছেড়ে চলে গেছেন। এখন ওনাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করিয়ে দেওয়া হয়েছিল। এই সব এর মধ্যে একটা সরকার এইভাবেই বোঝাবার চেষ্টা করছিল, বিধানসভার স্পিকারও সেই পথে গিয়ে বলার চেষ্টা করছিলেন যে না এরা কেউ দলত্যাগ করেনি। কিন্তু আসলে তারা দলত্যাগ করেছে, তারা অন্য পার্টিতে গিয়ে পতাকা নিয়েছেন, সে হ্যাঁ অন্য পার্টির মিটিংয়ে হাজির হচ্ছেন। তাহলে দলত্যাগ কীভাবে হয়? এটা যখন কোর্টে গিয়ে হাজির হয়েছে, কোর্ট কিন্তু যারা এই পিটিশন করেছিলেন তাদের দাবি মেনে নিয়েছে এবং তাদের সদস্যপদ খারিজ হয়ে গেছে। আমার যতদূর জানা আছে তাতে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই প্রথমই বিধায়ক খারিজ হয়ে গেলেন, যিনি অ্যান্টি ডিফেকশন আইন অনুযায়ী তার হচ্ছে সদস্যপদ কেড়ে নেওয়া হলো। সবচেয়ে অবাক করা ব্যাপার যে মুকুল রায় তো দীর্ঘদিনের কংগ্রেসই করতেন, ওনার তো উচিত ছিল, বিজেপি উনি ত্যাগ করেছেন, ঠিক আছে, এটা ওনার নিজস্ব সিদ্ধান্ত। সঙ্গে সঙ্গে মানে বিধানসভা থেকে পদত্যাগ করাটাই ওনার নিয়ম হওয়া উচিত। কারণ অ্যান্টি ডিফেকশন ল বলছে যে আপনি যদি দলত্যাগ করেন 1/3 যারা আপনার সেই নতুন দলের লোকদের নিয়ে চলে যেতে হবে। সেটা উনি করেননি, একাই চলে গেছেন। এই জায়গায় দাঁড়িয়ে দলত্যাগ বিরোধী আইনে উনি একেবারেই আটকে পড়েছেন। স্পিকার মানেননি, রাজ্য সরকার মানেনি, কিন্তু হাইকোর্ট কিন্তু বলছে যে না দলত্যাগ হয়েছে। এটা কিন্তু ধাক্কা পেল। যারা ভবিষ্যতে যারা এই যে 3 জনের নাম বললাম তারাও বিপদে থাকবেন। এইটা রায়টাকে ব্যবহার করে অন্যদেরকেও, যারা এই ভবিষ্যতে যাবেন তাদেরকেও ব্যবহৃত হতে পারে। সুতরাং একটা কড়া বার্তা কিন্তু হাইকোর্ট দিয়েছে যে আইন যেটা আছে সেই অনুযায়ী তোমাকে দলত্যাগ করতে হবে। নিজের খেয়াল খুশি মতন স্বার্থের নিরিখে তুমি দলত্যাগ করতে পারো। তবে যে স্ট্র্যাটেজিটা সরকারের তরফে বা তৃণমূল দলের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে যে ভয় পাইয়ে দাও, এমনভাবে ভয় পাইয়ে দাও যে এরা বলবে না এসআইআর করা যাবে না, এসআইআর ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। সুতরাং যে মানুষ মারা যাচ্ছে তারা সবাইকেই বলা হবে যে এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে। এরকম একটা যদি বার্তা ছড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো নির্বাচন কমিশন ভয় পেয়ে হয়তো বলবে যে না আমাদের নির্বাচনের মধ্যে এটা করা যাবে না, আমরা পরে করবো, এসআইআরটা মুলতবি রইল, এরকম একটা ধারণা তাদের তৈরি হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন বদ্ধপরিকর যে এসআইআরটা করা অত্যন্ত জরুরি, গণতন্ত্রকে বাঁচাতে গেলে সংবিধানের যে অধিকার তাদের দিয়েছে 324 অনুযায়ী তাদেরকে এটা করতেই হবে। তারা কিন্তু কোনোভাবেই ভয় পায়নি এবং দেখা গেছে একই প্রক্রিয়ায় বিহারে এসআইআর সম্পন্ন হয়েছে। সেখানে দেখুন 47 লক্ষ মানুষের, ইনফ্যাক্ট 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে, একটাও কিন্তু অ্যাপিল আসে। নির্বাচন কমিশন তারা জানিয়েছে একটাও সেখানে অ্যাপিল নেই। অর্থাৎ মানুষ যাদের নাম বাদ গেছে তারা মোটামুটি বুঝে গিয়েছেন যে তারা যদি জীবিত থাকেন বুঝে গেছেন যে সঠিক কারণেই গেছে, বা যারা যদি মারা গিয়ে থাকে বা ভুতুড়ে হয় বোঝার তো তাদের প্রয়োজন জায়গা নেই। সুতরাং নাম যখন বাদ গেছে
এখন বিহার থেকে যে শিক্ষা নির্বাচন কমিশন নিয়েছেন যে কঠোরতার মাধ্যম দিয়ে এটা করা সম্ভব, এবং এবারে এখানে পশ্চিমবঙ্গে কিছু দল চাচালেও তারা সেভাবে পাত্তা দেয়নি। প্রথমের দিকে সরকার ভেবেছিল এইসব হ্যাঁ মিছিল করে আটকে দেওয়া যাবে এবং আত্মহত্যা ইত্যাদি আত্মহত্যা একটু কমেছে। হ্যাঁ, মানুষ এখন কী করে হঠাৎ ভয়ে কমে গেল আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু আত্মহত্যা কিন্তু যেভাবে প্রথম যেভাবে শুরু হয়েছিল এখন দেখছি সেটা গুরুত্ব পাচ্ছে না। যাই হোক, এখন তাই সরকারের যে স্ট্র্যাটেজি, দলের যেটা স্ট্র্যাটেজি যে ভাই মানে মানুষ যাতে এসআইআরকে অ্যাটলিস্ট মানুষকে অ্যাসেস করা, যাতে করে সে তার নামটা এসআইআরের সম্পূর্ণ এসআইআরের যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি অনুযায়ী এদের নামগুলো নথিবদ্ধ করা যায়, সেই ধরনের এরা বোঝাবার চেষ্টা করছে। ভালো কাজ, এটা সব রাজনৈতিক দলের বোঝা উচিত। লড়াইটা যদি করতে হয় আমার ত্রুটিটাকে আগে ধরতে হবে। আমি যদি অপরের ত্রুটি খালি ধরতে চাই তাহলে আমি কোনোদিনই এগোতে পারবো না। বিজেপি সেটা করেছে বলেই তারা কিন্তু জিতেছে। যে প্রশ্ন আপনি করলেন এবারে কি তাহলে বাংলা, দেখুন নিঃসন্দেহে বিজেপি উজ্জীবিত থাকে। কেন্দ্রে অনেকে হয়তো ভাবত যে এখানকার তৃণমূল সরকার থাকলে হয়তো বামীদের নিয়ন্ত্রণ রাখা যাবে, এখানকার তৃণমূল সরকারের যে হয়তো নানানভাবে কেন্দ্রের লোকসভা রাজ্যসভায় যাদের নাম্বারস আছে সেটা পাওয়া যাবে, নানান চলে বলে কৌশলে এরা হয়তো দেবে। কিন্তু এখন বিজেপি দেখছে যদি আমার নিজেরই সরকার থাকে তাহলে আরও ভালো। সুতরাং এবারে যে লড়াইটা আমার মনে হয় না বিজেপি কোনোভাবেই তৃণমূলকে ছেড়ে দেবে। এবং যেটা দেখবেন আমার যেটা ধারণা, এই যে বিজেপি যে বিহারে জিতলো, এরপরে বাংলায় দেখবেন তৃণমূলের মধ্য থেকে বা অন্য দল থেকে একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু কাল থেকেই বা আজকে রাত্রির থেকে শুরু হয়ে যাবে বিজেপিতে জয়েন করা। এর প্রভাবটা কিন্তু পড়বেই, কেননা সবাই জানে বাংলা একটু ভিন্ন রকম। হেরে গেলে এখানে আমি জিরো, শুধু জিরো নয় আমি অবহেলিত, অবজ্ঞাপ্রাপ্ত এবং হয়তো মারও জুটতে পারে। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি এটা ঘটে। কিন্তু বিজেপি যেভাবে জিতেছে এর একটা ঢেউ সুনামি বাংলায় আসার কথা। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি কিছু কাজ হয়েছে বটে মেয়েদের, কিন্তু যে ধরনের কাজ বিহারে ঘটেছে, বিহারে দেখুন যেটা আমাদের ভাবতে হবে, ছেলেরা ভোট দিচ্ছে 62%, মেয়েরা ভোট দিচ্ছে 72%। মেয়েরা এগিয়ে এসে যে প্রতিষ্ঠান, সাধারণত কী হয় একটা সরকার বেশি দিন থাকলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ঘুরতে থাকে, বিহারে কিন্তু সেটা নেই। প্রতিষ্ঠান কমতি হওয়া, কী করে এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখবো? কেন মেয়েরা দেখছে যে তাদের বড়েরা মদ খেয়ে পয়সা সব উড়িয়ে দিত। এখন নীতিশ কুমার ঠিক আছে, মদ খাওয়া সম্পূর্ণ বন্ধ করা যায় না, তবু প্রহিবিশন চালু করেছে এবং গরিব মেয়েরা গরিব ফ্যামিলি থেকে যারা মদ খেয়ে পয়সা নষ্ট করতো একেবারে তারা আর পেরে উঠছে না, সংসারগুলো বেঁচেছে। মেয়েরা কৃতজ্ঞ এই সরকারের কাছে। তার সঙ্গে জীবিকা বলে যে প্রকল্প, যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে, 1.5 কোটি মহিলা সেখানে জড়িত, তারা একটা বাঁচার ক্ষমতায়নের জায়গা খুঁজে পেয়েছে।